উৎসাহ উদ্দীপনায় শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া। জয়ের ব্যাপারে আশাবাদ প্রার্থীদের। নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম, অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকেই এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। রাজধানীতে আল মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন জঙ্গি সংগঠনের আটক 6 সদস্য রিমান্ডে। নাশকতার উদ্দেশ্যে ফেসবুকে সদস্য ও অর্থ সংগ্রহ করত তারা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর করতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। এবং বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এ সময় নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিন বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 5 ও 6 ডিসেম্বর। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র জমা দিতে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল তার মনোনয়নপত্র জমা দেন। এরপরই বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাহবুব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়েছি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে। আমি সকলের দোয়া প্রার্থী। আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। যদি সুষ্ঠু এবং সুন্দর বা পরিবেশ পায়, জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে খুলনায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। এ সময় জনগণের সেবাই মূল লক্ষ্য বলে জানান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আমি মনে করি এবার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যদি ফেয়ার নির্বাচন হয়, এক্ষেত্রে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী। এ সময় নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। বদরগঞ্জ পৌরসভাকে একটা মডেল পৌরসভা উপহার দেওয়ার উদ্দেশ্যে আমার এই নির্বাচন করা। সিলেটে কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা সকাল থেকেই মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন। রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের কার্যালয়ে সকালে মনোনয়নপত্র জমা দেন 2 মেয়র প্রার্থী। পরে অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে জড়ো হন। 4, 5, 6 নং ওয়ার্ডের থেকে দাঁড়িয়েছি। আমার মনে হয় নির্বাচিত হতে পারি। সকাল থেকে ফেনী পৌর চত্বরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে 18টি সাধারণ ও 6টি সংরক্ষিত ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জড়ো হন। পরে তারা একযোগে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায়ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। 5 এবং 6 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, আর 13 ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয় এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। অভিযোগগুলো এসছে সেগুলো সবগুলো পুরোপুরি সত্য আমি বলবো না। তার মধ্যে কিছু সামান্য হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো আমরা স্থানীয় প্রশাসন যারা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকে প্রার্থীরা জমা দেওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো করে দিতে, কেউ যেন বাধাগ্রস্ত না হয় এই জন্য ব্যবস্থা নিতে। আমাদের যে নিয়ম আছে, যেদিন ভোট গ্রহণ হবে তার 21 দিন পূর্ব থেকে নির্বাচনী প্রচারণা আরম্ভ হবে। এর আগে কেউ করতে পারবে না। কেউ যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় নির্বাচনে অংশ নিতে যে সময় দেওয়া হয়েছে তা পুরোপুরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে বিএনপি। এছাড়া আসন্ন পৌরসভা নির্বাচনে কমিশন যে আচরণবিধি ঠিক করে দিয়েছে তাও দলটির জন্য নেতিবাচক বলে মত দলটির শীর্ষ নেতাদের। এদিকে আওয়ামী লীগ বলছে আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি। তবে বিশেষজ্ঞরা মনে করেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা
আর রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী পরিবেশ বজায় রাখার সদিচ্ছা থাকলেই একটি দৃষ্টান্তমূলক স্থানীয় নির্বাচন সম্ভব। দেবাশিস রায়ের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে নির্বাচন। আর এরই মধ্যে কমিশন ঘোষণা করেছে তফসিল, আর তা মেনে দলগুলোও শেষ করেছে তাদের প্রার্থী মনোনয়ন পর্ব। সব মিলে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের তফসিলে প্রার্থীদের প্রচারের যে সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন, তা অপর্যাপ্ত বলে দাবি বিএনপির। অন্যদিকে ক্ষমতাসীন দল বলছে আস্থার সংকট থেকেই এমন ধারণা তাদের। তড়িঘড়ি করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সরকারি দলের তো সুযোগ সুবিধা অনেক কিছু থাকে, বিএনপির মতো দল মামলা হামলায় বিপর্যস্ত, আমাদের জন্য এই সময়টি যথেষ্ট হয়নি। তাদের এখন সম্বলই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা। রাজনীতির মাঠে থেকে তারা যে অপকর্মগুলো করেছে, সন্ত্রাস করেছে, নাশকতামূলক কর্মকাণ্ড করেছে, দুর্নীতি করেছে, সেই হিসেবে তাদের আসলে জনগণের কাছে তাদের যাওয়ার মতো কোনো অবস্থা নেই। এবারই প্রথম দলীয় প্রতীক হাতে মাঠে নামছেন তৃণমূলের নেতারা। তাই মনোনয়ন নিয়েও খানিকটা জটিলতা প্রায় সব দলেই। তবে কেন্দ্রীয় নেতাদের দাবি, এক্ষেত্রে মাঠ পর্যায়ের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই গাইডলাইন অনুযায়ী ওখানে থেকে স্থানীয় পর্যায় থেকে নাম পাঠানোর কথা বলা হয়েছিল। সেই নামের সঙ্গে আমাদের এখানে যে মাঠ পর্যায়ে জরিপের তথ্য আছে, দুটা মিলিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে প্রার্থীদের সম্পর্কে, কেন্দ্র শুধুমাত্র সেখানে সেটিকে অ্যাপ্রুভাল দিয়েছে। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকরা সতর্ক করছেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রার্থী পর্যন্ত প্রতিটি স্তরের আন্তরিকতা ও সদিচ্ছা ছাড়া ভেস্তে যাবে সব আয়োজন। যেটা আগে সমর্থন ছিল সেটাকে এখন বলা হচ্ছে মনোনয়ন। খুব একটা বেশি যে পার্থক্য হবে আমার সেটা মনে হচ্ছে না। জনগণের সদিচ্ছার উপরে, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে, ইলেকশন কমিশনের সদিচ্ছার উপরে এবং আমাদের প্রশাসন সর্বোপরি আমাদের যারা এখন পার্টি ইন পাওয়ার তাদের সদিচ্ছার উপরে, অনেকের সদিচ্ছার উপরে আমরা গণতন্ত্রায়নের দিকে যাব, উন্নয়নের দিকে যাব। এছাড়া ভোটারদের নিরাপত্তার স্বার্থেই নির্বাচনের পরও পরিস্থিতি পর্যবেক্ষণে কমিশনকে সতর্ক নজরদারির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মনোনয়ন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, 234টি পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী মেয়র পদে নির্বাচন করবে। এই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি দণ্ডিত হবে, সেটা হচ্ছে বহিষ্কার। এইবারে এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। মনোনীত প্রার্থীর পাশাপাশি দু একটা জায়গায় হয়তো অনেকে স্বতন্ত্র জমা দিয়েছে, দু একটা জায়গায় কোনো প্রার্থী যাতে নির্বাচন কমিশনের যাচাই বাছাই কোনো কারণে যাতে যদি বাতিল হয়ে যায় তাদের, সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি শূন্য না থাকে, কৌশলগত কারণে দু একটা জায়গায় এটা বিকল্প হয়তো প্রার্থী থাকতে পারে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 13 তারিখের পরে সারা বাংলাদেশে যে কটা পৌরসভায় নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগের একক প্রার্থী থাকবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা নয়, সহযোগিতার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধিতা সমাজের অনাকাঙ্ক্ষিত এক বৈচিত্র্য। প্রতিবন্ধীদের প্রতি সমাজের তির্যক দৃষ্টিভঙ্গিও অনেক পুরনো। অবহেলা আর করুণাকে সম্বল করেই বেঁচে থাকতে হয় এদের অনেককে। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর 15% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। তাগিদ রয়েছে বিশাল এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় শামিল করার। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি উদ্যোগকেও। সরকারের পক্ষ থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের এখানে যেমন ব্যবসায়ী সম্প্রদায় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, কর্পোরেট সেক্টর, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন প্রতিবন্ধীদের চাকরি
দেন, কাজ দেন, তাদের জন্য সুযোগ দেন, তাদের মেধা যেন কাজে লাগান, সেই উদ্যোগ যেন তারা নেন। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য নেয়া কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কারণে এদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে অনেকটা। প্রতিবন্ধীরা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আমরা সবসময় আমাদের এই সমাজে যারা প্রতিবন্ধী তাদের সাথে আছি এবং তাদের যে ভাতা দিচ্ছি, আমি এইমাত্র আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি যে আমরা প্রায় 6 লাখ প্রতিবন্ধীকে 500 টাকা করে ভাতা দিই। আগামীতে সেই ভাতা আমরা আরো বৃদ্ধি করে দেব। এর আগে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য 20টি মোবাইল ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে এগুলো কাজ করবে সেবা কেন্দ্র হিসেবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে 37 কেজি ওজনের 320টি স্বর্ণের বার উদ্ধার, আটক করা যায়নি কাউকে। যুদ্ধাপরাধীর রায় কার্যকরের বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক নেতিবাচক মন্তব্যে প্রশ্ন উঠেছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্কের সুযোগে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় পাকিস্তান। এ কারণে তাদের সঙ্গে সম্পর্ক না থাকলেই দেশ আরও নিরাপদ হবে। আর কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাড়াবাড়ি বন্ধ করে ক্ষমা চাওয়ার সময় এসেছে পাকিস্তানের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে নিন্দা জানায়। অবশ্য এই প্রথম নয়, কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির পরও এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল তারা। ৭১-এ অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করায় তাদের ফাঁসি দেয়া হয়েছে বলেও পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। চুপ করে থাকেনি বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদে জানানো হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করে অস্বীকার করে গণহত্যার দায়। এ অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকা না থাকা নিয়ে গুঞ্জন দেশ জুড়ে। আর পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে নতুন করে ভাবার। যদি তারা ক্ষমা না চায় তাহলে সেখানে যে আদর্শগতভাবে বা নৈতিকভাবে সম্পর্ক বাড়তে পারে না। সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এইটি চলমান থাকলে ঝুঁকি কমবে না ঝুঁকি বাড়বে, সেখানে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হ্যাঁ, তাদের অস্বস্তি আছে, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটাকে প্রকাশ যেভাবে তারা করছে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ দেশকে আরো নিরাপদ করবে বলেও মত দেন তারা। সম্পর্ক তো বহুমাত্রিক, অনেক দিক আছে, কাজে সেই সবকিছু আমাদের বিবেচনা করেই আমাদের অবস্থানকেও সে নির্ধারণ করতে হবে। কূটনৈতিক সম্পর্কের আড়ালে যে সুযোগ পায়, সেই সুযোগকে তারা বাংলাদেশ বিরোধী নাশকতা থেকে শুরু করে, প্রচারণা থেকে শুরু করে, তাদের অনুচরকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করে। সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন বাংলাদেশের জনগণকে অতিরিক্ত নিরাপদ করবে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন, জঙ্গিবাদে মদদ দেয়া, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের গায়ে যখন ব্যর্থ রাষ্ট্রের পরিচিতি, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয় বলেও মত বিশেষজ্ঞদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তান তাদের বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির দায় দেশটিকে নিতে হবে। বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিএনপির পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস চালিয়েছিল তাদের ছাড় দিয়ে লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব নয়। পাকিস্তান যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে, একই অবস্থানে যদি পাকিস্তান অবস্থান করে, তাহলে বর্তমান সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সম্পর্কের যদি অবনতি হয়, তার দায় দায়িত্ব পাকিস্তানকেই বহন করতে হবে। যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযোদ্ধাদের পক্ষের দল বলে দাবি করে, তারা কিন্তু এই পাকিস্তানের এই নির্লজ্জ মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। পৌরসভা নির্বাচন বিএনপি অংশগ্রহণ করছে,
প্রেস ব্রিফিংয়ে অহেতুক মিথ্যাচার করে অহেতুক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করবেন না। যারা মানুষ হত্যায় আগুন সন্ত্রাসে অংশগ্রহণ করে নাই তাদেরকে যদি আপনারা প্রার্থী করে থাকেন, দায়িত্ব নিয়ে বলতে পারি তাদেরকে কোনো রকম হয়রানি করা হবে না। আগুন সন্ত্রাসীদের ছাড় দিয়ে কোনো লেভেল প্লেইং ফিল্ড হবে না। আল মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন জঙ্গি সংগঠনের আটক 6 সদস্যকে 6 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় মতিঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে তাদের রিমান্ডে নেওয়া হয়। নির্দিষ্ট কোনো শীর্ষ নেতা না থাকলেও আল কায়েদার অনুসারী এ দলটি জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে 6 যুবককে গণমাধ্যমের সামনে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ বলছে মূলত ফেসবুকে নজরদারি করে এই গ্রুপটির সন্ধান পান তারা। 6 জনই বিভিন্ন ভুয়া নামে তৎপরতা চালাতেন। গ্রেপ্তার হওয়া জহিরুল, আনসার ও চূড়ান্ত লড়াই নামে, রাজু, কাঁচামরিচ ও আদার ব্যাপারী নামে, আবু বকর, মৌমাছি, নিয়মের অনিয়ম, এক টুকরা মেঘ ও সাদা পাতা নামে, মোর্শেদ, কিংমোর খান নামে, বাপ্পি, তারেক বিন জিয়া সহ বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করতেন। এইগুলো ফেসবুক আইডি যাতে সাধারণভাবে ইন্টেলিজেন্স এজেন্সি বা ল এনফোর্সিং এজেন্সি কেউ এইগুলো নিয়ে কোনো সন্দেহ না করে। এদের ভিতরে জহির শীর্ষ নেতাদের একজন, আরো একজন শীর্ষ নেতা মামুন, সে ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার তখন আমরা এই পরিচয়টা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেনি। কিন্তু এই জহিরকে গ্রেপ্তারের পরে জহির বলেছে যে তাদের সবচেয়ে বড় নেতা সে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরো জানান, রাজধানীতে এক পীরকে হত্যার পরিকল্পনা করেছিল গ্রেপ্তারকৃতরা। তারা অনেকটা আল কায়দাকে অনুসরণ করে, কিন্তু এদের সাথে আল কায়দার কোনো নেটওয়ার্ক বা কোনো যোগাযোগ সেটি আসলে আমরা পাইনি। এরা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের আশেপাশে সংলগ্ন জঙ্গলে এবং চিটাগংয়েও তারা বনাঞ্চলে কিছু ট্রেনিং করে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাথেও সম্পৃক্ত ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে 3 জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে র্যাব 2 এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সরকারের বিভিন্ন গঠনমূলক কাজের অপপ্রচার চালাতো এবং ব্লগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন লিঙ্ক শেয়ার করে তা ব্যবহারের জন্য অন্যদের উদ্বুদ্ধ করত। এদিকে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে মানি লন্ডারিং এর অভিযোগে 5 জনকে আটক করেছে র্যাব 4। র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে সাভারে এবং রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় পৃথক 2টি অফিসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভার্চুয়াল কার্ড ও কম্পিউটার জব্দ করা হয়। আটককৃতরা 2007 সাল থেকে অবৈধ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র্যাব। এছাড়া তারা কোনো সন্ত্রাসবাদী অর্থায়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে অর্থ লেনদেনের কিন্তু কোনো ফুটপ্রিন্ট থাকে না, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান সময়ে আপনারা জানেন অর্থ লেনদেন কালে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, কে অর্থ প্রদান করলো এবং কোথায় অর্থ গৃহীত হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াতে এই ফিঙ্গারপ্রিন্টটা থাকে না, আপনার সরকার জানতেই পারছে না যে কে অর্থ পরিশোধ করছে, কোথায় অর্থ যাচ্ছে। প্রবাসের সময় আরো থাকছে, নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, বাছাই পর্বে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারালো 31 রানে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে র্যাব। এ সময় একটি পিস্তল, 2টি রিভলভার ও একটি 1 শুটার গান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব 7-এর উপ অধিনায়ক মেজর জাহাঙ্গীর জানান, একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও এর আশপাশের জেলায় অস্ত্র বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বেচা কেনার সময় মঞ্জুর হোসেন, সিকান্দার, মোস্তফা জালাল ও সবুজ বড়ুয়া নামে 4 জনকে আটক করা হয়। এরা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্র। দীর্ঘদিন যাবৎ তারা ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকায় এবং পাহাড়িদেরকে অস্ত্র সরবরাহ করে আসছে।
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের পায়ের রগ শিবির কর্মীরা কেটে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জেলা জামায়াতের কার্যালয়ে তুলে নিয়ে যায় শিবির কর্মীরা। এ সময় তাকে ব্যাপক মারধর করে ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিবিরের কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, ওরা মুখে কাপড় বেঁধে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। রাজীবকে তার ওই কর্মস্থল থেকে বের করে এবং তাকে নাকে এবং তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওই জামাত শিবিরের গোলাঙ্গারদের, চিহ্নিত সন্ত্রাসীদের আইনের হাতে গ্রেপ্তার পূর্বক আইনের হাতে সুপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে 37 কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাই থেকে আসা এয়ার এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ ও টয়লেট থেকে কালো স্কচ টেপ মোড়ানো 16টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে এগুলো খুলে 320টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 37 কেজি 200 গ্রাম। বারগুলোর আনুমানিক বাজার মূল্য 19 কোটি টাকা বলে জানানো হয়েছে, তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এয়ারক্রাফটের 6টি সিটের নিচে এবং 2টি টয়লেটের ভেতরে 320টি 10 তোলা পরিমাণের গোল্ড বার পাওয়া যায়, যার ওজন 37 কেজি 200 গ্রাম। এর আনুমানিক মূল্য 19 কোটি টাকা। কোনো প্যাসেঞ্জারকে আমরা পাইনি। এই বিষয়ে আমরা থানায় মামলা, যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। স্বাধীনতার পর দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। 44 বছরে বহু গুণে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আরো অনেক দূর যাওয়া বাকি বলেই মনে করেন শিক্ষাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী সেরা পথিকৃতদের জন্মভূমি এই বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে সবসময় এগিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। তবে স্বাধীনতার 44 বছরে জ্ঞানের সৃজন, বিকাশ কিংবা বিতরণে পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে বাংলাদেশ? আমরা দৈহিকভাবে হয়তো বাড়ছি, কিন্তু মেধার দিক থেকে বাড়ছি এরকম নিশ্চয়তা আমাদের কাছে নেই। সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের সৃষ্টি, বিকাশ আর বিতরণের কাজ বিশ্ববিদ্যালয়ের। মাত্র 6টি নিয়ে শুরু। 44 বছরে সরকারি বেসরকারি মিলিয়ে এখন মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 88। তবে মৌলিক উদ্দেশ্য পূরণ হয়েছে খুব কমই। জ্ঞান সৃষ্টির জন্য যে ধরনের গবেষণা দরকার, ওই ধরনের গবেষণা হয় না। ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ করছে, আমাদের তো এই ধরনের কিছুই হচ্ছে না। বই, ম্যাগাজিন কিংবা বিরল পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় লাইব্রেরি। তবে সকাল 8টায় লাইব্রেরি খোলার আগে এই যে লম্বা লাইন, তার সংগ্রহের কোনো বই পড়বার জন্য নয়। সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর তাই প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে চাকরিমুখী তার এই যে দৃশ্য, সেটি প্রাইভেট কি পাবলিক, দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই রকম। সেই বিষয়গুলো হলো ছেলে মেয়েরা পড়ছে, যে বিষয়গুলো পড়লে তাদের কর্মের সংস্থান হবে। জাতি যদি এই রকম দার্শনিকভাবে দরিদ্র হয়ে যায়, তাহলে তো তার মেধা কমে আসছে। প্রতি বছর হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষায় শিক্ষিত জনবল তৈরি করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবুও দেশের বড় বড় উন্নয়ন কাজে এখনো প্রাধান্য পায় বিদেশি কোম্পানি। নিজেদের জনবলের উপর আস্থার অভাবকেই দোষ নেন ডক্টর কায়কোবাদ। নিজেদের প্রকৌশলী, চিকিৎসক, তাদের উপর আস্থা স্থাপন করতে পারতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিতে সরকারকে নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে 89 বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে 15 জন বাংলাদেশি। মঙ্গলবার কেদাহ প্রদেশের একটি প্লাইউড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দেশটির
দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়াও বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এ সময় এক মালয়েশীয়কেও আটক করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে নেপাল, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, চীন, কম্বোডিয়া এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ব্রিটেনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রন্ধন শিল্পের সবচেয়ে বড় আসর ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। সম্প্রতি সেন্ট্রাল লন্ডনের বাটারসি পার্ক হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের শীর্ষস্থানীয় এমপিদের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি সেরা রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। চোখ ধাঁধানো বর্ণাঢ্য আয়োজন, ব্যতিক্রমী সাংস্কৃতিক পরিবেশনা আর ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট হিসেবে অ্যাওয়ার্ড বিজয়ীদের আনন্দ উচ্ছ্বাস সব মিলিয়ে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 11তম আসরটি ছিল এক কথায় জমজমাট। ব্রিটেনের বিভিন্ন অঞ্চল ভিত্তিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউ কামার, ক্যাজুয়াল ডাইনিং ও টেকওয়ে ক্যাটাগরিতে 12টি সেরা অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবার। সে সঙ্গে পুরস্কার বিজয়ীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। এক ভিডিও বার্তায় ব্রিটেনের অর্থনীতিতে এই কারুশিল্পের ভূমিকা উল্লেখ করে এই আয়োজনের প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। I want to thank everyone in this room for what you do. You represent the very best of British values. অনুষ্ঠানে কারুশিল্পকে টিকিয়ে রাখতে এই ধরনের অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলী এমবি। আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে একটা ইভেন্ট ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আজকে অস্কারের সমতুল্যভাবে যেভাবে বিভিন্ন মহল থেকে তাদের যে অ্যাপ্রিসিয়েশন, এটাকে আমার ধরে রাখতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে বেঁচে রাখতে হলে এই কথাগুলোর মূল্যায়ন দিতে হবে। এছাড়াও অনুষ্ঠানে কারুশিল্পের সংকট সমাধানে দক্ষ শেফ প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানান ব্রিটিশ হাউস অব লর্ডসের লিডার ক্রিস গ্রিলিং এমপি। এটা সত্যিই অসাধারণ একটা আয়োজন। কারুশিল্পকে টিকিয়ে রাখতে ব্রিটিশ সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত। সামনে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ শেফ গড়ে তুলবো আমরা। জমকালো এই অনুষ্ঠানে ব্রিটেনের প্রভাবশালী মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেলিব্রিটি মিডিয়া ব্যক্তিত্বরাও। কারি অ্যাওয়ার্ডের এবারের আয়োজনের পুরো হল জুড়ে ছিল নিউ ইয়র্ক সিটির আমেজ। আর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কিং অব পপ খ্যাত মাইকেল জ্যাকসনের অনুকরণে গান আর নাচ মুগ্ধ করে দর্শকদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশ থেকে দারিদ্র্যের অবসান করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর লক্ষ্মীবাজারে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ 2015 অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। শিক্ষার্থীদের নিজেকে যোগ্য করে গড়ে তুলতে আহ্বান জানান তিনি। 2015-16 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা। এ সময় শিক্ষার্থীদের আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষা গ্রহণ করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। দেশের বাইরের খবর। সিরিয়ায় আইএস জঙ্গি অবস্থানে বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। হামলার প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের 1 ঘন্টার মাথায় সাইপ্রাসের বিমান ঘাঁটি থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় ব্রিটিশ যুদ্ধ বিমান। পার্লামেন্টে প্রায় 10 ঘন্টা বিতর্কের পর সদস্যদের ভোটে সিরিয়ায় বিমান হামলা চালানোর প্রস্তাব অনুমোদিত হয়। সিরিয়ায় বিমান হামলা চালানোর পক্ষে ভোট পড়ে 397টি এবং বিপক্ষে 223টি। তবে হামলার পক্ষে জনসমর্থন কমছে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা সে প্রশ্ন তোলেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এদিকে পার্লামেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বার্মিংহাম এবং ম্যানচেস্টারে বিক্ষোভ হয়েছে। সিরিয়ায় হামলা চালানো অর্থহীন বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। আগামী বছর নারী বিশ্বকাপ টি-20-র মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারিয়ে ফাইনালে উঠল জাহানারা আয়েশারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের নারীরা। তবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আয়েশা শায়লারা। দলীয় মাত্র 10 রানে টপ অর্ডারে 3 ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। তবে এই সময় দলের হাল ধরেন শারমিন আর ফারজানা হক। নির্ধারিত ওভার শেষে 89 রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। দলের হয়ে ফারজানা হক সর্বোচ্চ 43 রান করেন। তবে ব্যাটিং পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও রুমানা শায়লাদের বোলিং দৃঢ়তায় চাপের মুখে পড়ে জিম্বাবুয়েনরা। 90 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। 5 বল বাকি থাকতে মাত্র 58 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুমান আহমেদ। বিপিএল এর খবর। ঘরের মাটিতে শেষ ম্যাচেও ব্যর্থ চিটাগং ভাইকিংস। বিপিএল এর 20তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওভার পর্যন্ত খেলে 5 উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 136 রান সংগ্রহ করে ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে 2 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 51 রান তুলে বড় সংগ্রহের স্বপ্ন দেখান ভাইকিংসের 2 ওপেনার তামিম ও দিলশান। তবে ব্যক্তিগত 27 রানে তামিম আউট হয়ে গেলে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি দিলশানও। 39 রান করে আশার জাইদির বলে বোল্ড হন এই লঙ্কান ব্যাটসম্যান। শেষ দিকে উমর আকমল 49 রানে অপরাজিত থাকলেও অন্যরা ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। 137 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 3 রানেই তাসকিন আহমেদের শিকার হয়ে লিটন দাস কাটা পড়লে শুরুতেই বিপাকে পড়ে কুমিল্লা। তবে ইমরুল কায়েসের 35, আহমেদ শেহজাদের 37 আর শেষ দিকে শোয়েব মালিকের অপরাজিত 34 রানে 2 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টুর্নামেন্টের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে বরিশাল বুলস। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 104 রান সংগ্রহ করে রংপুর। বাজে আবহাওয়ার কারণে প্রায় 45 মিনিট খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে বরিশালের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 75 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল বুলস। আর বোলিং অনুকূল কন্ডিশনের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে বরিশাল। দলীয় 65 রানে 7 উইকেট হারায় রংপুর। তবে শেষ দিকে আল আমিনের 17 ও ওহাব রিয়াজের 12 রানে 104 রানের সংগ্রহ পায় সাকিবের দল। জহুরুল ইসলাম দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেন। বরিশালের পেসার আল আমিন নেন 3 উইকেট। জবাবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশালও খুব একটা সুবিধা করতে পারেনি। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এভিন লুইস আউট হন ব্যক্তিগত 4 রানে। বৃষ্টির কারণে টার্গেট কমে এলেও মারমুখী ঢঙে খেলতে থাকা রনি তালুকদার ব্যক্তিগত 23 ও মেহেদি মারুফ 3 রানে সাজঘরে ফেরেন। তবে এরপর নাদিফকে সঙ্গে নিয়ে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ গড়েন 30 রানের জুটি। শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বরিশালের ডিঙি। প্রবাস সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসাহ উদ্দীপনায় শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া। জয়ের ব্যাপারে আশাবাদ প্রার্থীদের, নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম, অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। রাজধানীতে আল মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন জঙ্গি সংগঠনের আটক 6 সদস্য রিমান্ডে। নাশকতার উদ্দেশ্যে ফেসবুকে সদস্য ও অর্থ সংগ্রহ করত তারা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য। একের পর এক নেতিবাচক মন্তব্যের পরও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর করতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। এবং বেসরকারি প্রতিষ্ঠানে ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।